নমস্কার। যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমার কথাগুলো শুনছেন তারা অনেকেই বলবেন যে রাজ্যে রাজনৈতিক শক্তি বাড়াতে এই সময়ের মধ্যে প্রায় সবকটি দল ময়দানে আছে। আমরা সেদিক থেকে বলছি মাঠেই হবে মাঠ চেনা শক্তির পরীক্ষা। কারণ রাজনৈতিক দলগুলো এবং তাদের বিভিন্ন সংগঠনগুলো বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করছে, বামপন্থী বিভিন্ন সংগঠনেরও কর্মসূচি সংগঠিত করছে। আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিষয়গুলো উত্থাপন করি এই কারণে, বা অনেকে বলেন যে আমাদের এই আয়োজনে বেশিরভাগ সময় জুড়ে রাজনৈতিক আলাপ থাকে, অন্য কোনো বিষয় থাকে না। একটা অংশ বলেন। আমাদের সঙ্গে যারা নিয়মিত যোগাযোগ রাখেন তারা অনেকেই বলেন যে হ্যাঁ, রাজনৈতিক চর্চা, রাজনৈতিক কথাবার্তা, রাজনৈতিক কর্মকাণ্ড, তার বাইরেও তো অনেক বিষয় রয়েছে। অবশ্যই সবকটি বিষয়ে আসবে, সবকটি কথাই আপনাদের কাছে তুলে ধরার আমরা চেষ্টা করি এবং আপনাদের কথা শুনি। তবে আজ রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু বিষয় উত্থাপন করছি এই কারণে, আগরতলায় নজরুল কলা কেন্দ্রে বা নজরুল কলাক্ষেত্রে কর্মসূচি সংগঠিত করেছে বিজেপি। যদিও কর্মসূচি সম্পর্কে আগেই ঘোষণা ছিল, আজ সেই কর্মসূচিতে বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাজ্যের প্রভারী সহ অন্যান্যদের উপস্থিতিতে এই কর্মসূচিটি সংগঠিত হয়। সংগঠন মহামন্ত্রী, প্রভারী, রাজ্য সভাপতি এবং এই আয়োজনে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, তিনি সংবিধান গৌরব অভিযান শীর্ষক যে কর্মসূচি বিজেপির ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচি স্টেট ইনচার্জ হিসাবে এই কর্মসূচিটার অন্যতম মুখ হিসাবে আজ দায়িত্ব পালন করেছেন। এবং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সেই অনুষ্ঠানে ভাষণ রেখেছেন, বক্তব্য রেখেছেন, তার সঙ্গে কর্মসূচি কর্মশালার প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন, অন্যান্য নেতৃত্ব কথা বলেছেন। গোটা রাজ্যে বা জেলা স্তরে সেই কর্মসূচিটি হবে পরবর্তী ধাপে, এবং তারপর একেবারে বুথ স্তর পর্যন্ত কর্মসূচি হবে। যতটুকু খবর বা বিজেপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী 11 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত পক্ষকাল ব্যাপী, 11 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত পক্ষকাল ব্যাপী কর্মসূচি হবে। অর্থাৎ সংবিধানের 75 বছর পূর্তিতে সংবিধান গৌরব অভিযান শীর্ষক কর্মসূচি বিজেপি গ্রহণ করেছে। এবং সংবিধানকে নিয়ে যেভাবে প্রচার বা সংবিধান প্রণেতাকে নিয়ে যেভাবে প্রচারের আলোয় বিষয়গুলো পৌঁছে দিয়ে যখন রাজনৈতিক শক্তির মহড়া দিচ্ছে বিরোধীরা, তখন বিজেপির এই কর্মসূচির একটা আলাদা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। যদিও সেই ব্যাখ্যা আপনারা অনেকে দেবেন। তার সঙ্গে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, বামপন্থী যুব সংগঠন, উপজাতি যুব ফেডারেশন, বামপন্থী যুব সংগঠন, সিআইটিইউ, বামপন্থী ট্রেড ইউনিয়ন, তারাও কর্মসূচি গ্রহণ করেছে, কর্মসূচি সংগঠিত করছে। এবং সংবিধান প্রণেতাকে অপমান করা হয়েছে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো কর্মসূচি জারি রেখেছে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি। আমরা একাধিক জায়গার কর্মসূচি কর্মকাণ্ড আপনাদের কাছে তুলে ধরেছি। আগরতলা যুব কংগ্রেসের তরফে দায়িত্বপ্রাপ্ত নেতার উপস্থিতিতে সেখানে কর্মসূচি সংগঠিত হয় এবং সেই কর্মসূচি সংগঠিত করার প্রেক্ষাপটে তাদের যে বক্তব্য তাও তুলে ধরা হয়। আমরা কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরব, আপনারাও কথা বলবেন। আমরা সেদিক থেকে বিজেপির কর্মসূচিতে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্যের অংশবিশেষ শুনবো। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। আপনারা আপনাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবেন। আপনার কথা অবশ্যই গুরুত্বপূর্ণ, অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেবেন এবং বেশি বেশি করে আমাদের বার্তা, আমাদের বিষয়বস্তু সকলের কাছে পৌঁছে দেবেন। আমরা আরো একটি কর্মসূচি আপনাদের কাছে তুলে ধরছি। সেই কর্মসূচি টিএসএফ গতকাল সংগঠিত করেছে, কালো দিবস তারা পালন করেছে। যে প্রেক্ষাপটে দিবস পালন করেছে সে কথাগুলো আপনারা এই অনুষ্ঠানে বলবেন। আমাদের এই কর্মসূচি আগামী 11 জানুয়ারি থেকে 15 দিন ব্যাপী 25 জানুয়ারি পর্যন্ত আমাদের এই কর্মসূচি জারি থাকবে। এবং এই কর্মসূচিকে কিভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দেব, নিয়ে যাব, তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি সেখানে আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে সেই মোতাবেক সেটাকে টোটালভাবে সুন্দরভাবে যাতে আমরা পৌঁছাতে পাই, তার জন্য এই কর্মসূচির মাধ্যমে আমি বলতে চাই যে সংবিধান আমরা সকলে জানি, ভারতীয় সংবিধান, এবং 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। 140 কোটি মানুষের দেশ এবং দেশের এই সংবিধান আজ 75তম
যেখানে পূর্তি উদযাপন করার লক্ষ্য, এবং এখানে যে এই সংবিধানকে সঠিকভাবে কতটা মানুষ আমরা সংবিধান সম্পর্কিত ব্যাপারে আমাদের কাছে সম্মুখ ধারণা আছে। এবং সময়ে সময়ে যে বিশেষ করে কংগ্রেস দল এবং আমাদের রাজ্যেরও যারা বামপন্থী সংগঠন, তারা সবসময় এই সংবিধানের তারা মান্যতা দেখায়নি, বরং সংবিধানকে সবসময় তারা সমালোচনার একটা বিষয়বস্তু করে রেখেছে। সংবিধান এমন জিনিস নয় যে হাতে হাতে ছোট পুস্তিকার মাধ্যমে ঘুরতে পারে। এই বিশাল এই সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকর সাহেব, বাবা আম্বেদকর সাহেব করেছেন দীর্ঘ সময় নিয়ে প্রাজ্ঞতা, তিনি অভিজ্ঞতার মাধ্যমে করেছেন এই দেশের মানুষের জন্য। এবং এটাকে মান্যতা না দিলে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না, কারণ সেই মোতাবেক এই সংবিধান প্রতিটা মানুষের কাছে যাতে অপপ্রচার, যেভাবে সংবিধানকে নিয়ে আচ্ছা যেখানে অপপ্রচার করা হচ্ছে তাকে রুখতে হবে, তবেই তো রাষ্ট্র। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন, আজকে সেখানে হয়তো বাধা দেওয়া আর দেশের সংস্কৃতিকে না মানা, দেশের সংবিধানকে না মানার যে প্রবণতা নিয়েছেন সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে কয়েকটি আমাদের বিন্দুর মাধ্যমে সেটা আমাদের করতে হবে। এবং বিশেষ করে তফসিলি জাতি এবং তারপরে বুদ্ধিজীবী, মহিলা এবং যুবাদের মাধ্যমে বিভিন্ন জনসভা হোক, আলোচনা সভা হোক, এবং কলেজে বিশেষ ছাত্রদের সঙ্গে যারা অলরেডি সংবিধান সম্পর্কে তাদের কাছে সম্যক ধারণা ওরা পৌঁছাতে হবে। এর মাধ্যমে যে উন্নয়ন বিতরণ হোক, হোস্টেল যোগাযোগের মাধ্যমে আমাদের করতে হবে। 11 তারিখ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে কমিটি আমাদের করে দেওয়া হয়েছে, আমার পরেও আমার সঙ্গে আরো 4 জনকে কমিটিতে আমাদের যুক্ত করে দেওয়া হয়েছে, যেখানে শ্রী বিপিন দেববর্মা স্টেট জেনারেল সেক্রেটারি আছেন, এবং শ্রীমতী অযোধ্যা ভট্টাচার্য স্টেট, এবং শ্রী পিনাকি দাস চৌধুরী মাননীয় বিধায়ক আছেন, এবং শ্রী সুমিত সরকার স্টেট মিডিয়া ইনচার্জ আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমাদের এই কয়েকটা বিন্দুকে নিয়ে যেখানে এগিয়ে যেতে হবে, তাকে নিয়ে আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা সকলের কাছে এটা আমরা সম্ভব ধারণাটাকে আপনাদের কাছে ধরে দেওয়ার জন্য আজকেই ওয়ার্কশপ করা। এবং এর মধ্যে যেমন তফসিলি জাতি নিয়ে এটা বিশেষ করে ওই অংশে যেতে হবে, কারণ তফসিলি জাতির সংখ্যা মানুষকে এই যে বিভ্রান্ত বিচার প্রচারের মাধ্যমে তাদেরকে ওদের সঠিক ধারণা সম্পর্কে ব্যাহত করা হচ্ছে, এবং সেটাকে আমাদের মাননীয় শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়ের এই সুপারভিশন নেতৃত্বে সারা রাজ্যের প্রতিটি মন্ডল এবং ডিস্ট্রিক্টের মধ্যে সেই কার্যসূচি আমাদের সেখানে করতে থাকবেন। সেই সময় সময় সেগুলো পরবর্তী সময়ে ব্যাখ্যা করা হবে। এবং সেই সঙ্গে শ্রীমতী অযোধ্যা ভট্টাচার্য মহোদয়া, যিনি মহিলাদেরকে নিয়ে রাজ্যব্যাপী সেখানে সেই মহিলাদেরকে বিভিন্ন সেমিনার করা, আলোচনা করা, সভা করা, এগুলো উনি করতে থাকবেন। এবং শ্রী বিপিন দেববর্মা যুবাদের নিয়ে, সারা রাজ্যের যুবাদেরকে নিয়ে এই প্রক্রিয়া সঠিকভাবে পালন করার জন্য ওনার উপর দায়িত্ব আমরা আমাদের কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রী সুনীল সরকার স্টেট মিডিয়া ইনচার্জ, যিনি সমস্ত বুদ্ধিজীবী মহলকে নিয়ে এবং আরো বিভিন্ন সমস্ত নিয়ে এইভাবে আমাদের প্রচার। নমস্কার, কে বলছেন? তো প্রাথমিকভাবে আমরা বলছি, হ্যাঁ বলুন। আজকে আগরতলা বিজেপি যে কমিটি করা হইলো, সেটাকে যেমন শাক দিয়া মাছ ডাকার মতো পরিস্থিতি তৈরি হলো। আমরা দেখলাম আজকে গ্রামে গঞ্জে করে নিয়ে তাদের এই যে অপপ্রচার বিরোধীরা, কিন্তু সেটা কত বড় মিথ্যাবাদ নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের উপরাষ্ট্রে অমিত শাহ পার্লামেন্টে দাঁড়াইয়া এই কথাটা বলছে, এই কথাটা অমিত শাহের যদি বলে যে তুমি এই কথা উদ্যোগ করে ক্ষমা চাই না দেশবাসীর কাছে, ভারতবাসীর কাছে, তাই তো চলে। কেন অমিত শাহের এই কথা বলতে পারে না? মানুষকে বিভ্রান্ত করে বিরোধীরা অভিযোগ করলে তারা অমিত শাহ পার্লামেন্টে দাঁড়াইয়া বলছে
আর মানুষ যখন এসে এটা প্রচারে নিতে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, আজকে শুধু বি আর আম্বেদকর না, সারা ভারতবাসীকে অপমান করছে আমাদের মাননীয় তাইলে সেই কথাটা যখন বিরোধীরা আলোচনা নিতে বিভিন্ন আন্দোলন চলছে সেইটারে দেখা যাওয়ার জন্য এখন তারা আরেকটা পদ্ধতি দিচ্ছে। তো সত্য বলো না বইলা একবার বলো না অমিত শাহরে সেই কথাটা স্বীকার করতো কেন? সেই কথাটা অমিত শাহরে বলার মতো অবশ্যই নাই। যদি নাই থাকে তাহলে কেন এই দলে থাকো? একজন কাজে আছে ভুল করবো, তার ভুলটা আমরা ধরবো না। তোমরা সেই ভুলে মান্যতা দিয়া মানুষকে বিভ্রান্ত করো। আমরা চাই আগামী দিন এই ধরনের নেতারা অন্তত এই জায়গাটাতে শিক্ষা পাবে। কত রকম অপমান ভারতবর্ষের এই অভিশা করছে, সে দিয়ে বুঝবো এখন ভারতবাসীরা আজকে বলো যে সিংহরা তুমিও ভারতবাসী, তোমারও বোঝা উচিত যে আমরা ভারতবাসীকে অপমান করা হয়েছে। এতটুকু কথা। আপনারা শুনলেন সেখানে কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপটে রাজ্যের মন্ত্রী, যিনি এই আয়োজনের স্টেট ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন, প্রণজিৎ সিং রায়, তিনি কথাগুলো বলছিলেন। এবং আপনারা প্রত্যেকে জানেন যে বিজেপির তরফে এই কর্মসূচি গোটা রাজ্যে সংগঠিত করা হবে। বুথ স্তর পর্যন্ত কর্মসূচি নিয়ে যাওয়া হবে। প্রদেশ থেকে, জেলা, মন্ডল থেকে বুথ স্তর পর্যন্ত কর্মসূচি সংগঠিত করা হবে। খুব সম্ভবত আগামী 17 জানুয়ারি আগরতলা সহ গোটা রাজ্যে শোভাযাত্রা বা মিছিল কর্মসূচি সংগঠিত করবে বিজেপি, যে ঘোষণা দেওয়া হয়েছে। আগরতলা আজকের এই কর্মসূচি থেকে প্রণজিৎ সিং রায় আরো বেশ কিছু কথা বলেছেন। আপনারা হয়তো এই সময়ের মধ্যে জানার চেষ্টা করেছেন বা জেনেছেন যে একদিকে সংবিধান প্রণেতাকে নিয়ে অপমান করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য নিয়ে বিরোধীরা সরব রয়েছেন। কংগ্রেসের পর বাম দলগুলো কর্মসূচি করেছে, বামপন্থী সংগঠন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি তারাও কর্মসূচি জারি রেখেছে, অন্যান্য দলগুলো সেখানে কর্মসূচি সংগঠিত করছে, বিরোধী দলগুলো। এবং পাল্টা বিজেপি যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচিকে দলীয়ভাবে সেখানে উদযাপন করে একেবারে তৃণমূল স্তরে মানুষের কাছে পৌঁছে যেতে চেয়েছে। হয়তো সরকারি উদ্যোগে কর্মসূচি রয়েছে। আমরা আরো কিছু বিষয় শুনি মন্ত্রী প্রণজিৎ সিং রায়ের বক্তব্য। তার পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দল সংগঠন তারা কর্মসূচি সংগঠিত করেছেন, তাদের যে কর্মসূচি বা তারা যে বক্তব্য সাধারণ মানুষের কাছে রেখেছেন সেই কথাগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই। যে বামপন্থী যুব সংগঠন, বিশেষ করে ডিওয়াইএফ, টিওয়াইএফ, তারা 3 দফা দাবিতে বিভিন্ন জায়গায় কর্মসূচি করছে। যুব কংগ্রেস তরফে বক্তব্য ছিল এবং আপনারা প্রত্যেকে জানেন কয়েক মাস আগে যুব মোর্চাও একটি কর্মসূচি সংগঠিত করেছিল, সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত। আগরতলায়ও কর্মসূচি সংগঠিত করে। এই কয়েকটি বিষয় বোধ হয় খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে রাজনৈতিক দলগুলো তাদের যুব সংগঠনকে, বিভিন্ন অঙ্গ সংগঠনকে, ট্রেড ইউনিয়নকে যেভাবে কাজে লাগাচ্ছে, প্রচারের আলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেদিক থেকে বোধ হয় এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, যেখানে রাজনৈতিক আলাপ হয়। আমরা কিছু বক্তব্য শুনবো এবং কিছু কর্মকাণ্ডের দৃশ্য দেখব। সে সাথে আপনারা প্রত্যেকেই কর্মসূচি সম্পর্কে অবগত আছেন। আগরতলাতেও ডিওয়াইএফ, টিওয়াইএফ এর কর্মসূচি রয়েছে। কখনো তারা লিফলেট বিলি করছেন, কখনো তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরছেন, পদযাত্রা কর্মসূচি সংগঠিত করেছেন। আমরা সেই কর্মসূচির অংশ বিশেষ দেখি। আপনারা জানেন যে গোটা রাজ্যেই ডিওয়াইএফ, টিওয়াইএফ যৌথ উদ্যোগে আগরতলা থেকে ধর্মনগর বলুন, ধর্মনগর থেকে সাবরুম বলুন, এই যে 3টা নির্দিষ্ট দাবি, যেটা ইতিমধ্যেই সর্বজন বিদিত, যে কর্মসংস্থান চাই, রাজ্যের যে আইন শৃঙ্খলার যে বেহাল দশা, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এবং একই সাথে গোটা রাজ্য জুড়ে যে নেশার রমরমা চলছে তার বিরুদ্ধে ডিওয়াইএফ লাগাতারভাবে এই সময়ের মধ্যে আন্দোলন, লড়াই, সংগ্রাম সংগঠিত করছে। এবং তারই অঙ্গ হিসাবে আমরা আমাদের বিভাগের উদ্যোগে প্রতিটা লোকালেই, নতুননগর থেকে বলুন, এদিকে চন্দ্রপুর বলুন, এদিকে রামনগর বলুন, এদিকে রাজনগর বলুন, বটতলা বলুন, সমস্ত জায়গায় আমরা মানুষের কাছে আমাদের যে 3টা নির্দিষ্ট দাবি, এই দাবিগুলি নিয়ে আমরা লিফলেট আকারে মানুষের কাছে যাচ্ছি এবং মানুষ সাদরে সেটাকে গ্রহণ করছেন। এবং আমরা যুবরা যারা আমরা এই সংগঠনটা করছি, তাহলে আমরা উৎসাহিত যে মানুষ আমাদের এই দাবিগুলিতে সাড়া দিচ্ছেন, ডানা দিচ্ছেন এবং প্রতিদিন এই দাবির সমর্থনে যুবকরা আমাদের সংগঠনে এসে ভিড় করছেন। এবং যুবকরা নির্দিষ্টভাবে বলছেন যে ডিওয়াইএফ যে দাবিগুলি নিয়ে লড়াই আন্দোলন করছে, এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কর্মসংস্থান। এই সময়ের মধ্যে আমাদের রাজ্যের যে বেহাল দশা,
ফলে কর্মসংস্থানের প্রশ্নে রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি তার বিরুদ্ধে প্রতিনিয়ত যুবকরা রাস্তায় নামছে, আমরা ডিওয়াইএফ টিওয়াইএফ আমরা রাস্তায় নামছি। আইন শৃঙ্খলা প্রতিদিন যে খুন ধর্ষণ এই যে ঘটনাগুলি ঘটছে তার বিরুদ্ধে মানুষের মধ্যে খুব পুঞ্জীভূত হচ্ছে এবং মানুষের এই খুব আজকের দিনে দাঁড়িয়ে আমাদের লড়াই সংগ্রামে সেটা পরিস্ফুট হচ্ছে, প্রতিফলিত হচ্ছে এবং একই সাথে নেশার বিরুদ্ধে। এই যে নেশার রমরমা গোটা রাজ্য জুড়ে আজকে আমাদের রাজ্যের সমস্ত অংশের অভিভাবক চাইছেন যে এই যে নেশার রমরমা তাদের যুবক যুবতীরা, ঘরের ছেলেরা মেয়েরা তাদের জীবন ধূলিসাৎ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডিওয়াইএফ টিওয়াইএফ সঠিকভাবে এই দাবিটা উত্থাপন করেছে। ফলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি এই আওয়াজ আমরা তুললে পরেও এই দাবিগুলি আজকে সমস্ত অংশের মানুষ গ্রহণ করছে এবং আমরা আজকে দুর্গাচুমনিতে রামনগর এবং কৃষ্ণনগরের যৌথ উদ্যোগে এই যে তিনটা দাবি সম্বলিত লিফলেট আমরা মানুষের কাছে তুলে ধরবো। আমরা আজকে এখানে লিফলেট আমরা দিয়েছি, জনগণের হাতে আমরা লিফলেট পৌঁছে দিয়েছি। মূলত আমাদের এই 3 দফা দাবি, রাজ্যে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা রাজ্যের সরকারকে করতে হবে। রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, ফলে এই রাজ্যের আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করার প্রশ্নে সরকারকে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করতে হবে এবং গোটা রাজ্যে নেশার রমরমা চলছে, এই নেশার রমরমার বিরুদ্ধে রাজ্যের সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই মূলত 3টি দাবি। এই সময়ের মধ্যে 3টি দাবি নিয়ে গোটা রাজ্যে আমাদের দুটো সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ গোটা রাজ্যে আমরা মানুষের কাছে যাচ্ছি, যুবকদের কাছে যাচ্ছি। এই দাবির সমর্থনে আমরা আগামী দিনে রাজ্য জুড়ে আমাদের দুটো সংগঠন আমরা আরও বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই এই 3টি দাবি পূরণে সরকার যেন অবিলম্বে তারা ব্যবস্থা গ্রহণ করে এবং আমাদের এই 3টি দাবির সমর্থনে আমরা গোটা রাজ্যের যুবকদের সমর্থন সহযোগিতা আমরা চাইছি। শুধু যুবকদের বললে ভুল হবে, সাধারণ অংশের জনগণের সমর্থন আমরা চাইছি। এই সমর্থন সহযোগিতার মধ্য দিয়ে রাজ্যের সরকারের যে টনক যেন আমরা দাঁড়াতে পারি, তার জন্য আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের এই আন্দোলন, এই আজকের এই কর্মসূচি আমি সংবিধান সম্পর্কে ব্যাপক ব্যাখ্যা যাচ্ছি না, কারণ এই সংবিধান সম্মুখ ধারণা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। কিন্তু এটাকে আরো নিচু স্তরে বিভিন্ন সম্প্রদায়ের কাছে, বিভিন্ন ছাত্রছাত্রী যুবদের কাছে যে আগামী দিন ভাবনা চিন্তাতে করবে, দেশকে শক্তিশালী করার কাজে লাগবে, তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই আমাদের দল ভারতীয় জনতা পার্টি এই ব্যবস্থা নিয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা ঠিক করেছি যে 11 তারিখ থেকে শুরু হবে 25 তারিখ পর্যন্ত, যেখানে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগের দিন পর্যন্ত সেখানে সমাপ্তি হবে আমাদের অভিযান। 11 তারিখে এখানে সমস্ত বুথ প্রেসিডেন্টরা এখানে আছেন, যারা নতুন নয়া নির্বাচিত বা অনেকে পুরনো, যারা আবারও আগের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন। আমি তাদেরকে আলাদা করে, যেহেতু প্রথম তাদের সঙ্গে একসঙ্গে মিলিত হওয়া, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের এই আন্তরিক শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। আপনাদের নেতৃত্বে যে কমিটি করে দেওয়া হয়েছে মন্ডলের মধ্যে, তারা আগামী 11 তারিখে প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি মন্ডলে, বুথ না প্রত্যেকটি মন্ডলে, যে যাতে এই আমাদের এই সংবিধান গৌরব দিবসকে নিয়ে কোথাও সেমিনার করা, আলোচনা করা এবং এই জারিটা প্রতিটা 7টি বিধানসভা কেন্দ্রে এটা করার আমাদের সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনাদের মাধ্যমে সেটা করবেন। আর সময় সময় এগুলো বলার অপেক্ষা থাকে না। আমাদের আগেরও বিভিন্ন সময়ে প্রোগ্রামের নির্দেশিকা ছিল এবং সেখানে শুধুমাত্র যে যা প্রোগ্রাম করবে সেটা আপলোড করে সেখানে পাঠিয়ে দেওয়া এবং সেই সম্পর্কিত সবার কাছে সম্ভব ধারণা হবে। 11 তারিখে প্রত্যেকটি মন্ডলে একটা, যে মন্ডলই হোক, প্রত্যেকটা মন্ডলে তাদের মতো করে যে বাবা সাহেব আম্বেদকরজির প্রতিকৃতি নিয়ে আমরা বলে দেব, পরবর্তী সময় যে দায়িত্ব আছে সেটা বলে দেবে এবং সেখানে নিয়ে আমরা 11 তারিখে শুরু করব এবং তারপর থেকে ক্রমান্বয়ে যেখানে যারা দায়িত্ব নিচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই কর্মসূচি চালু হতে থাকবে, চলতে থাকবে। আপনারা সকলে জানেন যে আমাদের রাজ্যের বিধানসভা অধিবেশন হবে কালকে থেকে 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। মাঝখানে ছুটি আছে, সংক্রান্তির ছুটি, কিন্তু তারপরে সেখানের পরে আমাদেরও এখানকার সমস্ত মাননীয় বিধায়ক মহোদয়গণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, এছাড়াও স্টেটের যারা আমাদের
যারা দায়িত্ববান ব্যক্তিত্ব আছেন সকলে মিলে এটার সঙ্গে সমানভাবে যুক্ত হতে থাকবে। 17 তারিখে আমরা ঠিক করেছি 10টা আমাদের সাংগঠনিক ডিস্ট্রিক্ট আছে, 10টা ডিস্ট্রিক্টে যাতে বড় র্যালির মাধ্যমে, এটা আমি মাননীয় সভাপতি মহোদয়ের সঙ্গে আলোচনা করে নিয়েছি, যেখানে 10টা ডিস্ট্রিক্টে বড় আকারে বিভিন্ন সমস্ত প্রসেশনের মাধ্যমে এবং ডক্টর বাবা সাহেব আম্বেদকরজির প্রতিকৃতি নিয়ে, এবং সেখানে আমরা আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট করতে থাকবো সেভাবে। এরপরে বন্ধ হবে না 15 দিনে। লাস্ট আমি শুধু সংক্ষিপ্ত আকারে শুধু আমাদের কর্মসূচিটা কিভাবে করবো সেটা আপনাদের কাছে আমরা রাখছি। 25 তারিখ লাস্ট দিন, 25 তারিখ লাস্ট দিনে, শেষ দিনে আমাদের কাছে এইটা জারি থাকবে যে প্রতি মন্ডলে র্যালি, মন্ডল ওয়াইজ র্যালি করা হবে এবং প্রতি বুথে এই সংবিধানের প্রস্তাবনা পাঠ করে আমরা টোটালি টাকাটা সমাপ্তি ঘোষণা আমরা করব এই কর্মসূচি। তো এই পরিপ্রেক্ষিতে আমি অবশ্যই আমার আবেদন থাকবে সকল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট কমিটি, মন্ডল প্রেসিডেন্ট, মন্ডল কমিটি এবং এখানে আমাদের 60টি মোর্চা যারা আমাদের এই স্টেট কমিটি যারা নেতৃত্বরা আছেন তারাও এই সমস্ত কর্মসূচির সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে এবং সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা ভিত্তিতে, আমাদের কমিটির মধ্যে আলোচনা ভিত্তিতে আমরা সেটা ঠিক করব। তা আমার আবেদন থাকবে আমাদের যারা পদের সভাপতি থেকে শুরু করে আমাদের মাননীয় যিনি প্রভারী আছেন এবং আমাদের যিনি আমাদের সংগঠন মন্ত্রী আছেন, তাদের থেকেও আমরা এই সম্পর্কিত আলোচনা একটা বিষয়বস্তু তুলে ধরবেন। আমি আর সেই ডিটেলসে যাচ্ছি। ডিওয়াইফাই ডাকে 3 দফা দাবির ভিত্তিতে দুর্বার আন্দোলন চলছে। মিছিল, বাজার সভা, লিফলেট বিলি, ঘরোয়া সভা, পদযাত্রার মধ্যে দিয়ে এই 3 দফা দাবি যাতে জনগণের দাবিতে পরিণত হয় তার জন্য এই 2 সংগঠন আমরা সেখানে লড়াইয়ের ময়দানে আছি। এর মধ্যে প্রথম যে দাবি, কর্মসংস্থানের দাবি, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বলার চেষ্টা হয়েছিল বৎসরে 50,000 করে রাজ্যে যুবকের কর্মসংস্থান হবে, শূন্যপদ পূরণ হবে, মিস করলে চাকুরি হবে, নানানভাবে সেই প্রতিশ্রুতি তারা দিয়েছিল। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম গত বছর যেই সরকারি যে তথ্য বেরিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে ত্রিপুরা রাজ্যের 1,52,000-এর উপরে কর্মচারী ছিল, আজকে সেটা দাঁড়িয়েছে 1,01,000। দেখা যায় সেই ক্ষেত্রে 51 থেকে 52,000 কর্মচারীর সংখ্যা উল্টা কমে গেছে। কাজেই গোটা রাজ্যের যুবকদের সঙ্গে বিজেপি সরকারের রসিকতার বিরুদ্ধে আমাদের সেই লড়াই জারি থাকবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলা এমন জায়গায় গিয়ে পৌঁছে। নমস্কার দাদা, হ্যাঁ আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। ওই বিমানী পক্ষ থেকে আমি আপনার মাধ্যমে ত্রিপুরাবাসী, যত ত্রিপুরাবাসী এসটি এসটি মুসলিম মাইনরিটির লোক আছেন জেনারেল, প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, বিজেপি যেভাবে ওনারা 11 তারিখে আপনার বাবা সাহেবকে নিয়ে বা ওনার সংবিধান নিয়ে এই কর্মসূচি নিচ্ছে, এইটাকে অন্তত তারা বহিষ্কার করার জন্য আমি বলবো, যতদিন না পদত্যাগ না করেন অমিত শাহ পার্টির থেকে, ততদিন পর্যন্ত যাতে বিজেপির প্ররোচনা এসসি এসটি ওবিসি মাইনরিটি প্রত্যেকটা মানুষ বহিষ্কার করেন। বহিষ্কার করার কারণ হলো এই কারণে, আপনারা প্রত্যেকে জানেন, দেশবাসী প্রত্যেকে জানেন, আর একটা দুর্ভাগ্যের বিষয় হলো এই কারণে বলছি যে মহিলাদের জন্য বাবা সাহেব আমাদের জন্য যা করছে তার চেয়ে বেশি মহিলাদের জন্য সমগ্র ভারতবর্ষ মহিলারা যেভাবে নির্যাতিত, পীড়িত, লাঞ্ছিত, অবহেলিত ছিল, বাবা সাহেব এত কিছু করলো। আজ পর্যন্ত বাবা সাহেবের জন্য এই যে অপমানগুলির জন্য কোন মহিলারা এগিয়ে আসলো না। তাদের চিন্তা করতে পারেন আমরা ভারতবর্ষে আমাদের সংবিধানের কত গুরুত্ব আর বাবা সাহেবের কত গুরুত্ব দিতে রাজনৈতিক দলগুলি, এরা তো মহিলাদেরকে রাস্তাতে নামাইতে পারে যে বাবা সাহেব এত কিছু করলো। বিজেপি পদ্মজিৎ সিংহ রায় মহাশয় উনিও বলতে পারেন মহিলারা আপনারা আসুন রাস্তায় নামুন, কেন বাবা সাহেবকে নিয়ে এই ধরনের কটাক্ষ করবো, মিশাও তার বিচার আমরা যাবো এবং পদত্যাগ করার জন্য আমরা পার্টির থেকেও দাবি করবো। এইটা করবে না, এটা কোন রকমই ওরা করবে না। ওরা হলো ধোঁকা দেওয়ার জন্য এই পলিসি আর এস মনোবাদীদের
এই পলিসিতে এর জন্যই যাতে প্রত্যেকে পরিষ্কার করে। আর আমাদের নেতাগুলি দেখেন, নেতা কোনো শব্দ নাই। এদের কি ধরনের মানসিকতা আজকে জায়গাতে দখল করুন বাবা সাহেবের কারণে নেতাগিরি করে। আজকে এই বেমান না পর্যন্ত মুখ বন্ধ করে রেখে দিচ্ছে, সিপিএম এর কংগ্রেসের বিজেপির মুখ খোলে না। আর এবারে পদত্যাগ কর তোরা, এত বড় অপমান। বাবা সাহেব সর্বোচ্চ শেষ করে দিচ্ছে, যেগুলো সুখ সেজে না, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুখী মানুষ হইতে পারত, সম্মানীয় সম্মান তো আছেই, সুখী মানুষ হইতে পারত। বাবা সাহেব সম্মান দায়িত্বপূর্ণ হওয়ার কোন ক্ষমতা নাই। এই কথাটা আমি ভুল বুঝে ক্ষমা চাইলাম, কিন্তু উনি সর্বস্ব ত্যাগ করে দিয়েছে এই মানুষের সাথে, সমাজের সাথে, ভারত মূল নিবাসীর সাথে। আজকে আমরা ওনাকে নিয়ে আমরা বেমানি করতেছি, ওনার যে আদর্শ বিচারধারার কথা আমরা ভুলে যাইতেছি। মহিলারা বলুন, পুরুষরা বলুন, আর সবচেয়ে নমখানার মতো এই সমাজের লোকের আরো বেশি করে, কারণ এরা বুক করতেছে কিন্তু বাবা সাহেবের জন্য কিছু করে না। এটা দুঃখের, সবচেয়ে বড় দুঃখের বিষয়। আজকে তারা 2 পয়সা সাহায্য করতে, সরকারকে সাহায্য করতে তারা এগিয়ে আসবে না। এত বড় বেইমান ওরা, দাদা আর কি বলবো বলুন। আমাদের সর্বস্ব শেষ করে দিয়েছে এই হারামখোর নেতারা। আইন শৃঙ্খলা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, শুধুমাত্র বিরোধী করার জন্য খুন হচ্ছে এমনটা বিষয় না, শুধুমাত্র বিরোধিতা করার জন্য সেই জায়গায় আক্রমণের শিকার হচ্ছে বিষয়টা এমন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, হাসপাতালে কর্মরত সিস্টার সবাই আজকে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি আক্রান্ত হচ্ছেন। গোটা রাজ্যের ভেতর আজকের সময় দাঁড়িয়ে এই যে আইন শৃঙ্খলার অবনতি, এই আইন শৃঙ্খলার অবনতির থেকে যাতে ত্রিপুরা রাজ্যের মধ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয়, কারণ সুশাসন প্রতিষ্ঠিত করবে এটা ছিল বিজেপি সরকারের প্রতিশ্রুতি, কিন্তু আজকে বেমালুমভাবে তারা ভুলে গেলেন। কাজে সেদিক থেকে আমাদের এই রাজ্যের ভেতর আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই জারি থাকবে। 3 নম্বর, আমরা যে কথাটা বলার চাইছি, ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা করবে বলেছিল বিজেপি সরকার, কিন্তু আজকে আমরা দেখতে পাই শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চল না। হ্যাঁ বলুন। স্যার, তারা যে শক্তির পরীক্ষা 18 সালে তারা যাদেরকে নিয়ে যে শক্তি দেখাচ্ছে, পুরনো যে কংগ্রেস ছিল তাদের তো ভুলে গেছে। তারা যারা তার্কির প্রতিশ্রুতি দিয়েছে, তারা তার্কির প্রতিশ্রুতি কোন খান থেকে রাখবো? যাদেরকে নিয়ে তারা আজকাল নেতার পরিচয় দিচ্ছে তাদেরকেই ভুলে গেছে। তাই বললাম বিজেপি, আমরা ভাবছিলাম যে ত্রিপুরা রাজ্যে একটা চোরের সরকার চলছে, চোরের সরকারটা সরেতে যেয়ে আমরা দেখলাম যে ডাকাত নিয়ে আসলাম। তারা এখন মুখে মারি, ফুটে মারি, তারা যারা প্রতিষ্ঠিত ছিল তাই তো নাই। যারা পুরানা বিজেপির কর্মকর্তা ছিল তাদেরকেই ভুলে গেছে। এখন নিত্য নতুন যারা মারছে তাদেরকে নিয়ে বলছে। তারা জানছে না, তারা জানতেছে না যে তাদের যে পায়ের তলার মাটি সরে যেতেছে। আশা করি আগামী দিন শক্তির যারা দেখবো যে শক্তি 18 সালে সিপিএম দেখাচ্ছে শক্তির পরীক্ষা, ওই সিপিএম এর মতনই তাদের শক্তির পরীক্ষা। তার কিভাবে চলে যাবে ত্রিপুরা যেতে, তার পায়ের তলের মাটি দিয়ে সরে যাচ্ছে তারা জানতেছে না। তারা এখন লুটে পুটে খাচ্ছে, আর কৃষকরা 1000 টাকা করে ওই মনে দিচ্ছে। আর কৃষক নিয়ে যারা রাজনীতি করছে তারা আজকে কি করতেছে, কৃষকরে কৃষি মারতে আছে। যে দেখুন সার শুরু হয়েছে 650 টাকা, মার্কেটে 620 টাকা। তো তারা বলে কৃষক বন্ধু, কি করে তারা বেকারের যে সার্কি দিব, যে মিসফলে সার্কি দিব, তারা যারা প্রতিশ্রুতি দিচ্ছে তারা আর মুখে মারি, তারা আসলে এটা একটা ভাওতাবাজি। এই ভাওতাবাজি সরকার ত্রিপুরা আর থাকবে না স্যার, এই আমার কথা। আমরা
কর্মসূচির ঘোষণা করব। আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের যে সম্মেলন, যে আমাদের নর্থ ইস্ট কনভেনশন, তার জায়গা হিসাবে ত্রিপুরাকে এবার চিহ্নিত করা হয়েছে। আমাদের এই রাজ্যে এবার নর্থ ইস্ট ইউথ কংগ্রেস কনভেনশন কর্মসূচিটি সংগঠিত হবে এবং তার নাম আমরা রেখেছি, আপনারা পেছনেই দেখতে পারবেন, তার নাম আমরা রেখেছি সপ্তরং। সপ্তরঙের মানে 7 রকমের রং যেখানে মিলিত হয়, 7 রকমের ভাষা, 7 রকমের খানপান, 7 রকমের পোশাক, যে 7 সিস্টার্স আমরা যাকে বলি, সেই 7 সিস্টারের মিলিত এবং মিলন মেলাকে আমরা এবার ত্রিপুরা রাজ্যে সংগঠিত করতে যাচ্ছি। এই কনভেনশনে নর্থ ইস্ট নিয়ে মূলত কথা হবে। নর্থ ইস্টের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হবে এবং এই সম্মেলন, আমাদের এই সম্মেলনকে অ্যাড্রেস করতে এবং চিফ গেস্ট হিসেবে আমাদের কাছে খুব গর্বের বিষয় আবার সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয় ভানু চিপজি এবং আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের যে ইনচার্জ শ্রী কৃষ্ণা আলিওয়ালজি, উনি উপস্থিত থাকবেন। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস বারংবারই যুবকদের স্বার্থে লড়াই করেছি, যুবকদের ন্যায় নিয়ে লড়াই করেছি। আমরা দেখেছি যে কিভাবে এই ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পরে নেশা বাণিজ্যের রমরমা এবং নেশা বাণিজ্যের উপরে যুব সমাজ কিভাবে ধুলে ঘুরে যাচ্ছে, তাদের নেশার দিকে আবদ্ধ করার জন্য কিভাবে এই ভারতীয় জনতা পার্টি কোন রকম স্টেপ না নিয়ে নেশাকে আরো বাড়িয়ে তুলে যাচ্ছে এই রাজ্যে। এবং এই যে মিলন মেলা, এই যে নর্থ ইস্ট কনভেনশন, যেখানে 7 সিস্টার্স এর প্রতিনিধিরা আমরা সবাই একসঙ্গে হব, এই খুশিতে যখন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা 16 তারিখ এই প্রোগ্রামটা সংগঠিত করব বলে আমাদের যখন ডিসিশন হয়েছিল, এই 16 তারিখ আমরা রবীন্দ্র ভবন হলটি বুক করেছিলাম, 14,000 টাকা পেমেন্ট করেছি এবং বুকিং ডেট ছিল 18 ডিসেম্বর। এবং আমরা কালকে একটা কল পাই যে সেই দিনে গভর্নমেন্ট থেকে কোনো একটা প্রোগ্রাম রেখে দেওয়া হয়েছে। আমরা ফার্স্ট হাফ মানে সকাল 8টা থেকে 2টো পর্যন্ত যে স্লট, সেই স্লটটা বুকিং করেছিলাম। আপনারা সবাই দেখতে পারবেন 18 তারিখের ডেট। কিন্তু খুব দুঃখের বিষয় যে ভারতীয় জনতা পার্টি, এই সরকার যেটা ত্রিপুরাতে চলছে, তারা চায় না এরকম কোনো সম্মেলন হোক। তারা চায় না এই রাজ্যে কংগ্রেসের প্রত্যেকটি পড়োশী রাজ্য মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, আসাম, এই মিলনকে তারা খণ্ডিত করার জন্য কালকে আমাদেরকে একটা চিঠি পাঠিয়েছে। এখানে তারা লিখেছে যে কালকে রবীন্দ্র ভবন 16 তারিখ একটি গভর্নমেন্ট প্রোগ্রাম সকালবেলা বুক করে দেওয়া হয়েছে, সব প্রোগ্রামগুলো যাতে ক্যান্সেল করা হয়েছে। আমাদের মিউনিসিপ্যালিটি কমিশনারের কাছে একটাই প্রশ্ন যে এই কর্মসূচিটি 18 ডিসেম্বরে বুক করা হয়েছে এবং পেমেন্ট ক্লিয়ার, কনফার্মেশন লেটার আমাদের কাছে আছে, তারপরেও কেন এইভাবে সকালবেলা, সকালের যে স্লট সকাল 8টা থেকে 2টো পর্যন্ত, এটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। আমরা জিজ্ঞেস করেছি যে কি সরকারি প্রোগ্রাম করেছে ওরা, শারদ সম্মেলন করলো। আমার মনে হয় না এই ইতিহাসে সকাল 8টার সময় সরকারের পক্ষ থেকে 8টা থেকে 2টোর সময় সেই দুপুরবেলা কখনো শারদ সম্মেলন হয়েছে। কিন্তু কোনোভাবেই যাতে কংগ্রেসের এই প্রোগ্রাম সংগঠিত না হয়, যুব কংগ্রেসের এই মিলন মেলাতে যাতে কংগ্রেস সাফল্য না পায়, তার জন্য এই নোংরা খেলা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে খেলা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তার ধিক্কার জানায়, সর্বভারতীয় যুব কংগ্রেস তার ধিক্কার জানায়
এবং আমি আবারও বলে যেতে চাই যে রাজ্যের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি যুবক যারা আজকে চাকরি নেই, যাদেরকে চাকরির আশ্বাস দিয়ে ভারতীয় জনতা পার্টি মৌখিক পরীক্ষা নিয়ে আজকে রাস্তায় বসিয়ে রেখেছে, যারা প্রতিবাদ করতে গেলে পুলিশের লাঠিপেটা খায়, তাদের সকলকে আমন্ত্রণ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে 16 তারিখ এই কনভেনশন টাউন হলে আমরা সংগঠিত করব এবং এই সম্মেলনে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয় ভানু সিংজি, তার সাথে আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের ইনচার্জ শ্রী কৃষ্ণানন্দ বাবুজি, তার সাথে থাকবেন আরো বড় নেতৃত্ব আমাদের ত্রিপুরা যুব কংগ্রেসের ইনচার্জ শ্রীমতী শরীফা রহমানজি। আমাদের গোটা ভারতবর্ষের ভেতর নেশার সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে এবং গোটা ভারতবর্ষের ভেতর ত্রিপুরা রাজ্য আজকের সময়ে নেশা সামগ্রী বিক্রির ক্ষেত্রে প্রথম দিকে স্থান করে নিয়েছে, যার কারণে আমরা দেখতে পাই যে নেশায় সেই আসক্ত হয়ে যুবকরা প্রকৃত সেই দাবি থেকে সরে গিয়ে আজকের সময় নানা ধরনের হিংসাত্মক কাজে তারা লিপ্ত হচ্ছেন এবং ত্রিপুরা রাজ্য আজকে গোটা দেশের ভেতর নেশার করিডোরে পরিণত হয়েছে। নেশা মুক্তির কথা বলে নেশার করিডোরে পরিণত করার জন্য ত্রিপুরা রাজ্য সরকারের এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই দিক থেকে যে কথাটা বলবো যে এই 2-4 জনও যারা পুলিশের জালে ধরা পড়ছেন তাদের রাজনৈতিক পরিচয় দেখলে পরে সেটা দেখা যায় কেউ বা মন্ডল স্তরের নেতার ভাই, কেউ বা মন্ডল সেক্রেটারি, কেউ বা রাজ্য স্তরের নেতার আত্মীয় বা তাদের দলীয় কর্মী একেবারে প্রথম সারিতে রয়েছেন, এই ধরনের হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয়। কাজে সেদিক থেকে গোটা রাজ্যব্যাপী 3 দফা দাবি ব্যাপক আন্দোলন সেখানে হবে। বিলোনিয়া মহকুমায় এই ধরনের পদযাত্রা আরো অনেকগুলি হবে। গোটা রাজ্যের ভেতর আজকে আমরা এই যখন রাস্তায় নেমেছি, সাধারণ অংশের মানুষের মধ্যে দারুণ প্রতিক্রিয়া এবং তারা দারুণভাবে কর্মসূচিটাকে গ্রহণ করছেন। বিজেপি দলের ভেতরেও যারা এই সময় অন্ততপক্ষে হিংসা চায় না, কর্মসংস্থান চায়, নেশা চায় না, তারাও কিন্তু নৈতিকভাবে আমাদেরকে সমর্থন যোগাচ্ছেন, সাহস দিচ্ছেন বলে আমরা এই ধরনের কর্মসূচি করতে পারছি নিত্য নতুন জায়গায়। এই কর্মসূচিতে সবাই থাকবেন, এই আশা প্রত্যাশা সকলের প্রতি আমরা রাখছি। TSF त्रिपुरा स्टूडेंट फेडरेशन में ब्लैक डे ऑब्जर्वेशन एजेंडा ब्लैक डे ऑब्जर्वेशन प्रोग्राम 2019 8 जनवरी त्रिपुरा हास्टनी TSF ताई नॉर्थ ईस्टनी स्टूडेंट ऑर्गेनाइजेशन केंद्र सरकार CAA तुमानी परे एरपरे CAA खाइमानी अपनो चाजागी आंगई सिटीजनशिप एमेंडमेंट बिल अथवा सिटीजनशिप एमेंडमेंट एक्ट अपना चाहते जाएंगे और पीसफुली त्रिपुरा स्टूडेंट फेडरेशन सन ऑफ द सॉयल स्टूडेंट फेडरेशन लोग मूवमेंट खानी मूवमेंट शाखाओ 2019 नॉन कांग्रेस नॉन लेफ्टिस्ट कताल काशे त्रिपुरा हास सरकार खानी तब बो सरकार जो मो सरकार 11 मास 11 मंथ ছাত্ররঙে আন্দোলন সহ্য খাইলিয়া বংনি শাখাও গুলি খাইয়ে 8 জন চিনি ত্রিপুরা স্টুডেন্ট যে ক্যাডার ইনজুর্ড খাইকা বাধ্য কাহাম বরক বাঁচি খাইকা আপনি প্রতিবাদ খাইয়ে জাস্টিস সানি সিন্স 2019 নি সিমিনো অব ব্ল্যাক ডে অবজার্ভ খাইতুম আই পার্সোনালি জগদীশ দেববর্মা এক্স TSF ভাইস প্রেসিডেন্ট आं बोनो स्ट्रंगली अपोज खालायो ताई ताबो आं जेटा सामुखलाय दंमोन आंनि जे अर्गानाइजेशन आबो स्ट्रंगली अपोज खालायो स्टेट गवर्नमेंट नो तारातारि मो फायरिंग खायमानि कस फुनुगै कारण फुनुगै रिप्लाय रि माने दाबुकबो रिप्लाय रियाखौ आमति खेन त्रिपुरा हास्टेओ गोबां मा बिसिबावै जों लुगै फाकिया त्रिपुरा सानि सागो जे कुनु गवर्नमेंट फानं दं जेबाबे नमस्कार কে বলছেন হ্যাঁ বলুন বলছিলাম মাঠেই হবে মারছে না শক্তির মহড়া তো শক্তি যাদের আছে তারা শক্তি দেখাবে রাজনীতির রংটাই তো এরকম যে তারা আন্দোলন করবে জনগণের জন্য আমি প্রতিশ্রুতি দিলাম প্রতিশ্রুতিটা পূরণ করতে পারলাম কিনা এরকমই অনেকটা তো যাক রঞ্জিত বাবু বলছেন আরো TYFI এর বলছেন
এখন আবার আরেকটা শুনলাম। তো বিভিন্নভাবে আমরা শুনলাম বিভিন্ন রাজনৈতিক দল, 3টা রাজনৈতিক দল দেখছি মোটামুটি প্রেস কনফারেন্স করে বলছে। প্রেস কনফারেন্স তো কার? মিডিয়াদের সামনে বলছে। তো মিডিয়ারা দেখাচ্ছে, আমরা দেখছি জনগণ, আমরা ত্রিপুরাবাসী, আমরা প্রত্যেক দিন যে 7 বছর নাকি 4 না 24 এরকম দেখা অনেক সময়। তো আমরা প্রত্যেকটা সময়ই ওইদিকে লক্ষ্য রাখছি কে কি করছে। তবে আমরা কি চাই? সাধারণ জনগণ কি চাই? একটু শান্তি, একটু ভালোভাবে পরিষেবা, জল, বিদ্যুৎ, বাসস্থান, এগুলা নিয়ে কোনো কথা নেই। বিশেষ করে আজকে এই 15 দিনের একটা প্রোগ্রাম নিয়েছে। কাকে নিয়ে? আমাদের সংবিধান রচয়িতা যিনি ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর, ওনাকে নিয়ে। আরে আপনাদের মাধ্যমে আমি প্রাণজিৎ বাবুকে বলতে চাই, আপনারা যেই 5 জনের কমিটি গতকালকে না পরশুদিন শুনেছিলাম কমিটি হয়েছে, তো এই কমিটির মাধ্যমে আগে সিদ্ধান্ত নেন আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি একটা আইনসভাতে দাঁড়িয়ে, মানে সংসদে দাঁড়িয়ে আম্বেদকর, এটা কি শুনেছি? এটা কি ভুল বলছি? যদি ভুল বলে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী। তো সব সারা ভারতবর্ষ জেনেছে, পাশাপাশি সারা মোটামুটি বিশ্ব এই জিনিসটা দেখেছে। তো ঘটনা হলো অমিত শাহকে ভুল করুক না, আপনি 11 দিনের 15 দিনের কেন 15 বছরের জন্য থাকুন, আপত্তি কোথায়? আজকেও সংসদে দাঁড়িয়ে বলবে একরকম আর আপনারা আন্দোলন করবেন আরেক রকম। এটা কিরকম? না আমরা এত বোকা ত্রিপুরাবাসী না ভারতবাসী? তো আমরা দেখছি, শুধু দেখার পাত্র হয়ে আমরা দাঁড়িয়ে আছি। ও বামপন্থীরাও বিভিন্ন যুব সংগঠন আন্দোলন করছে, ওই যে মাঠে মারছে না। আন্দোলন তো থাকবে, স্বাভাবিক, আন্দোলন থাকাটাই। হ্যালো, আপনি লাইভে আছেন, কথা বলুন। তো আমরা কি চাই? বারবার বলছি তো, আমরা আন্দোলন করতে চাই, কিন্তু বাড়িতে আক্রমণ, এটা তো কিরকম? বাড়িতে আক্রমণ কেন? বাইক বাহিনী প্রকাশ্যে দিনের বেলা মোহনপুরে, যেটা আপনারা দেখিয়েছেন কিছুদিন, হয়তো 2 দিন আগে বা 1 দিন আগে, আক্রমণটা কেন? যার যার গণতন্ত্র দেশ। আমি কি স্বাধীন দেশে আছি না পরাধীন দেশে আছি? আমি কি প্রশ্ন করতে পারি না প্রাণজিৎ বাবুকে? আমরা যদি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হই, তাহলে সংবিধানে এই অধিকারটাই আমাদেরকে দিয়েছে। কেন আমি একটা দলের পেছনে যাব? তার জন্য আমার বাড়িতে ভাঙচুর হবে? রতন বাবু হয়তো আমরা চিনি কাতলা মাছ, সেই মাছ, না ক্রিটিসাইজ করতে চাই না, যাক যেটাই হোক, শুভবুদ্ধি উদয় হোক, এটুকু বলবো। সব মন্ত্রী MLA যারা আছে শুভবুদ্ধি উদয় হোক, ওদের মনে যে প্রতিশ্রুতি দিয়েছিল এগুলো পালন করুক। হয়তো সেদিক থেকে আগামী কয়েকদিন রাজনৈতিক কর্মকাণ্ড চলবে প্রত্যেক দলের কাছেই। সেখানে এই সময়ের মধ্যে রাজনৈতিক পারদমাপা যে খুব গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাচ্ছে। সেদিক থেকে যুব সংগঠন হোক, ছাত্র সংগঠন হোক, কর্মচারী সংগঠন হোক, ট্রেড ইউনিয়ন হোক, কিংবা সরাসরি রাজনৈতিক দলগুলো হোক, তারা কিন্তু মাঠে নেমেই মাঠ পরীক্ষা করছেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।